আজকের আলোচনায় আমরা রবার্ট কিওসাকির লেখা একটা খুব প্রভাবশালী বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে কথা বলবো। মানে ব্যক্তিগত অর্থব্যবস্থাপনার জগতে এই বইটা অনেকের চিন্তাভাবনা বেশ বদলে দিয়েছে। একদম। আর বইটার মূল আকর্ষণই ছিল ওই দুটো ভিন্ন ধরনের বাবার কনসেপ্ট, তাই না? হ্যাঁ, একজন গরিব বাবা মানে শিক্ষিত চাকুরিজীবী, আর অন্যজন ধনী বাবা যিনি লেখককে ব্যবসা আর বিনিয়োগ শিখিয়েছেন। ঠিক। তো আজকের আলোচনার উদ্দেশ্য হবে বইটার মূল শিক্ষাগুলো একটু তলিয়ে দেখা, আর কি প্রচলিত আর্থিক ধারণার বাইরে নতুন কিছু ভাবনা তুলে ধরা। যেগুলো হয়তো আমরা স্কুল কলেজে শিখি না। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষায় এগুলো প্রায়ই থাকে না। সেই দিকগুলো নিয়েই আজকে কথা বলবো। আচ্ছা, তাহলে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বা আইডিয়াটা দিয়ে শুরু করি, যে ধনীরা নাকি টাকার জন্য কাজ করে না। বরং টাকাকে তাদের জন্য কাজ করায়। এর মানেটা হচ্ছে শুধু মাস গেলে বেতনের উপর নির্ভর না করে অ্যাসেট বা সম্পদ তৈরি করা। সম্পদ তৈরি করা। হ্যাঁ, এমন কিছু তৈরি করা যা আপনার হয়ে আয় করে। এখানেই কিওসাকি অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে একটা জরুরি পার্থক্য করেছেন। অ্যাসেট আর লায়াবিলিটি, এটা একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। মানে ওনার মতে অ্যাসেট বা সম্পদ হল যা আপনার পকেটে টাকা ঢোকায়। ধরুন আপনার একটা বাড়ি আছে ভাড়া দেওয়া, বা স্টক থেকে ডিভিডেন্ড পাচ্ছেন, কিংবা কোনো ব্যবসা থেকে লাভ আসছে। আচ্ছা। আর লায়াবিলিটি বা দায়, সেটা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন ধরুন গাড়ির লোন, বা ধরুন এমন কোনো বিলাসবহুল জিনিস যার জন্য নিয়মিত খরচ হচ্ছে। বুঝেছি, মানে লোন বা যেগুলোর জন্য টাকা বেরিয়ে যায়। একদম। কিওসাকি তো বেশ জোর দিয়েই বলেছেন যে ধনীরা সম্পদ কেনে, গরিবদের শুধু খরচ থাকে, আর মধ্যবিত্তরা দায় কিনে ভাবে যে তারা সম্পদ কিনছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তার মানে উনি কি বলছেন যে প্রথাগত শিক্ষার থেকে এই আর্থিক শিক্ষাটা বেশি জরুরি? উনি আসলে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষার উপর খুব জোর দিয়েছেন। মানে শুধু টাকা জমানো নয়, বরং টাকা কিভাবে কাজ করে, বিনিয়োগের নিয়মগুলো কি, ট্যাক্সের সিস্টেম থেকে কিভাবে সুবিধা নেওয়া যায়, এইগুলো বোঝা। হুম। ওনার যুক্তিটা হলো, আমাদের স্কুল কলেজের শিক্ষা আমাদের মূলত ভালো কর্মচারী হতে শেখায়, নিজের পায়ে দাঁড়িয়ে সম্পদ তৈরি করতে নয়। এখানে কি ওই গরিব বাবা আর ধনী বাবার চিন্তার তফাৎটা আসছে? ঠিক ধরেছেন। গরিব বাবার পরামর্শ ছিল ভালো করে পড়ো, ভালো চাকরি পাও। আর ধনী বাবার দর্শন ছিল সম্পদ তৈরি করো। বইয়ের আরেকটা বেশ জনপ্রিয় আইডিয়া আছে না, মাইন্ড ইয়োর ওন বিজনেস? হ্যাঁ, আছে। এটার মানে কি এই যে নিজের চাকরি বা পেশা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করতে হবে? না না, সরাসরি তা নয়। এর মূল কথাটা হচ্ছে, আপনার চাকরি বা পেশা যাই হোক না কেন, আপনার আসল ফোকাস থাকবে নিজের অ্যাসেট কলামটা বাড়ানো। মানে আপনার সম্পদের ঘরটা। ও আচ্ছা। ধরুন আপনি চাকরি করছেন, তার পাশাপাশি আপনি নিজের ব্যবসা, মানে আপনার অ্যাসেট বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারেন। সেটা শেয়ার বাজারে বিনিয়োগ হতে পারে, বা ছোট কোনো সাইড বিজনেস। ইন্টারেস্টিং। এছাড়া কর্পোরেশনের মাধ্যমে ট্যাক্সের সুবিধা নেওয়া বা ঝুঁকি নেওয়ার কথাও তো বইটাতে আছে। হ্যাঁ, ওই দিকগুলোও আছে। মানে ধনীরা কিভাবে কর্পোরেট স্ট্রাকচার ব্যবহার করে আইন বাঁচিয়ে ট্যাক্স কম দেয়, বা নিজেদের সম্পদ রক্ষা করে, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। আর ঝুঁকি নেওয়ার বিষয়টা? হ্যাঁ, ভয় বা ধরুন দ্বিধা, অলসতা, এগুলো কাটিয়ে ওঠে ক্যালকুলেটেড রিস্ক বা হিসেব করে ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরির কথাও বলা হয়েছে। আরেকটা জরুরি বিষয় মনে হয় উনি বলেছেন, শুধু টাকার জন্য নয়, শেখার জন্য কাজ করা। একদম। যেমন ধরুন সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, অ্যাকাউন্টিং, এই স্কিলগুলো অর্জন করা, কারণ এগুলো দীর্ঘমেয়াদে সম্পদ গড়তে সাহায্য করে। সত্যি বলতে বইটা যে লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করেছে তাতে কোনো সন্দেহ নেই। এর ভাষাটাও খুব সহজ, আর গল্প বলার ধরনটা বেশ আকর্ষণীয়। আর মানুষকে মোটিভেট করার ক্ষমতা, এটা ওই গতানুগতিক স্কুলে যাও, ভালো চাকরি পাও ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেয়। তবে কিছু সমালোচনাও তো শোনা যায়। হ্যাঁ, সমালোচনাও বেশ জোরালো। যেমন অনেকে বলেন যে বইটা মূলত একটা দর্শন বা ফিলসফি দেয়, কিন্তু অর্থ উপার্জন বা বিনিয়োগের খুব সুনির্দিষ্ট, মানে কার্যকরী কৌশল তেমন দেখায় না।
মানে হাতে কলমে করার মতো স্টেপস কম। অনেকটা তাই। কিছু আইডিয়াকে অনেকে একটু বেশি সরল মনে করেন, মানে বাস্তব পরিস্থিতি হয়তো আরও জটিল। আর ওই ধনী বাবা চরিত্রটার বাস্তবতা নিয়েও তো প্রশ্ন আছে, তাই না? হ্যাঁ, সেটাও একটা বড় প্রশ্ন, যে এই চরিত্রটা আদৌ বাস্তব কিনা নাকি লেখকের তৈরি করা। তার মানে এটা ঠিক একটা হাউ টু গাইড নয়। না, সেভাবে বলা যাবে না। তবে দেখুন, এত সমালোচনা সত্ত্বেও বিশ্বব্যাপী 40 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে, বহু ভাষায় অনুদিত হয়েছে। হুম। এটা প্রমাণ করে যে এর আবেদনটা কিন্তু ব্যাপক। আর আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই ধারণাটাকে জনপ্রিয় করার পেছনে এর বিরাট ভূমিকা আছে। বহু নতুন উদ্যোক্তা, বিনিয়োগকারী কিন্তু এই বই পড়েই অনুপ্রাণিত হয়েছেন। তাহলে সব মিলিয়ে বলা যায়, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা আসলে আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনা, মানে মাইন্ডসেট বদলানোর ওপর বেশি জোর দেয়। ঠিক। যারা হয়তো পার্সোনাল ফিন্যান্স নিয়ে ভাবছেন বা নিজের কিছু শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে, একটা ধাক্কা দেওয়ার মতো। একদম। আলোচনার শেষে একটা জিনিস শুধু ভাবার জন্য রেখে যাই। বলুন। এই বই হয়তো বিনিয়োগের কোনো রেডিমেড ফর্মুলা আমাদের দেয় না, কিন্তু সম্পদ তৈরি করা আর গতানুগতিক শুধু একটা চাকরির ওপর নির্ভর করা, এই দুটো ধারণাকে যেভাবে ও মুখোমুখি এনেছে, তাতে কি একজন ব্যক্তি নিজের আর্থিক পরিকল্পনা আর লম্বা সময়ের লক্ষ্যগুলোকে একটু অন্য চোখে দেখার সুযোগ পায় না? এটা একটা ভালো প্রশ্ন। আমার মনে হয় এখানেই হয়তো বইটার আসল সার্থকতা। এটা আমাদের প্রশ্ন করতে শেখায়, নতুন করে ভাবতে শেখায়।